বাংলা ব্যাকরণের সিলেবাস সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আমি এর আগের দিন দেখিয়েছিলাম কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে। তোমরা যখন সেই সিলেবাস ধরে পড়াশোনা এগোচ্ছিলে তখন সবথেকে যে বিষয়টি তোমাদের কাছে অসুবিধার সৃষ্টি করেছিল বা সমস্যা হয়েছিল তা হলো প্রত্যয়। তোমাদের অনেকের দাবি, দাদা প্রত্যয়টিকে একটু করিয়ে দেবেন। তোমাদের যে হাজারো প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে আজকে ক্লাসে সমাধান করব। ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আমি আশাবাদী প্রত্যয় থেকে বেশ কিছু তথ্য তোমরা জানতে পারবে। প্রত্যয় বিষয়টি এতটাই বড় যে একটা ক্লাসে সমাধান করা সম্ভব হবে না, তবু আমি চেষ্টা করছি একটা ক্লাসে যতটুকু করানো যায় সে বিষয়ের বিস্তারিত আলোচনা করার। দেখো, প্রত্যয় বুঝতে গেলে তোমাদের মনোযোগ কিন্তু স্ক্রিনে রাখতে হবে। পরীক্ষায় প্রত্যয় থেকে যে প্রশ্ন আসে তোমরা লক্ষ্য করবে প্রত্যয়ের দুটি করে অংশ থাকে। আচ্ছা, 2016 সালের এসএলএসটি পরীক্ষায় প্রত্যয় থেকে 3টে প্রশ্ন এসেছিল। তিনটের মধ্যে একটি প্রশ্নকে আমি তুলে আনি, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো কি লেখা আছে। যেমন বিদ্যমান, এই বিদ্যমান বা এই প্রদত্ত শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো বলো একটু? বিদ ধাতু যোগ সানচ প্রত্যয়, ঠিক তো? অর্থাৎ বিদ ধাতু আর সানচ প্রত্যয়। এবার দেখো, এই যে ভাঙলাম, প্রথমে ধাতু তারপরে প্রত্যয়, তাহলে এই ধাতু অংশটাকে আমরা কি বলবো? দেখো, প্রদত্ত শব্দটিকে ভাঙার পর প্রথমে যে অংশটা থাকে বিভক্তিহীন অবস্থায়, বিভক্তি যুক্ত নয় কিন্তু বিভক্তিহীন অবস্থায়, এই যে বিদ ধাতুটা এটা বিভক্তিহীন অবস্থায় আছে, এইটাকে আমরা বলবো প্রকৃতি। আর প্রকৃতির পরের অংশটুকুকে আমরা বলবো প্রত্যয়, সানচ। তাহলে প্রকৃতি ও প্রত্যয় কি এটা তোমরা বুঝতে পারলে। ঠিক একইভাবে আমরা আবারও বলতে পারি যে প্রদত্ত শব্দকে বিশ্লেষণ করার পরে আমরা প্রথমে যে অংশটুকুকে পাবো বিভক্তিহীন অংশটুকুকে, সেটাকে বলবো প্রকৃতি, আর পরের অংশটুকুকে আমরা বলবো প্রত্যয়। তাহলে তোমাদের মধ্যে যে কনফিউশনের জায়গা ছিল, দাদা প্রকৃতি প্রত্যয় কেন বলা হয়, বুঝে গেলে। তাহলে প্রত্যয়ের প্রথমে থাকবে প্রকৃতি। তাহলে প্রকৃতি এবং প্রত্যয় কোনটা কোনটা বুঝতে পারলে। আচ্ছা, এবার উদাহরণ দুটির দিকে একবার লক্ষ্য করো কি আছে। বিদ আর এই চালাক, আচ্ছা দুটোই কি এক? কি মনে হচ্ছে, দুটোই কি এক নাকি দুটো আলাদা? দেখো, অবশ্যই আলাদা। একটা ধাতু আর একটা হচ্ছে শব্দ। বিদ হচ্ছে ধাতু আর চালাক হচ্ছে শব্দ। তাহলে আমরা বলতে পারি প্রকৃতি দুই প্রকার, ঠিক? প্রথমটা দেখো ধাতু প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি, আর অপরটি মানে নিচেরটি যে চালাক শব্দটা, এটা হচ্ছে শব্দ প্রকৃতি বা নাম প্রকৃতি। তোমরা মনে রাখবে এই নাম প্রকৃতির আরেকটি নাম রয়েছে প্রাতিপদিক। এই প্রাতিপদিক কি অনেক সময় জানতে আসে, জিজ্ঞাসা করে। তো এক্ষেত্রে তোমাদের মনে থাকবে যে প্রত্যয়কে আমরা দুটো ভাগ, প্রকৃতিকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ধাতু প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি, আর একটাকে আমরা বলছি শব্দ প্রকৃতি বা নাম প্রকৃতি। এই নাম প্রকৃতির আর একটা নাম হচ্ছে প্রাতিপদিক। আচ্ছা, এই কি করে মনে রাখবে যে কোনটা প্রকৃতি কোনটা প্রত্যয়? অবশ্যই মনে রাখবে প্রদত্ত শব্দকে বিশ্লেষণ করার সময় প্রথমে যে অংশটি পাবো সেটা হচ্ছে প্রকৃতি, আর পরের যে অংশটুকু পাবো সেটা হচ্ছে প্রত্যয়। তাহলে প্রকৃতি যদি দুই প্রকার হয়, ধরে নাও প্রত্যয়ও দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এখন তোমাদের মনে প্রশ্ন যে দাদা কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় কখন কার সাথে কিভাবে বসে, ঠিক? কখন কার সাথে কিভাবে বসে, চলো তারও সমাধান করে দিই। দেখো, আমরা প্রথমে পেলাম প্রকৃতি দুই প্রকার, একটা ধাতু প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি আর একটা শব্দ প্রকৃতি বা নাম প্রকৃতি। আচ্ছা, এই ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় বসছে তাকে বলছি কৃত প্রত্যয়, আর শব্দ বিভক্তি এই শব্দ প্রকৃতি বা নাম প্রকৃতি এর সাথে যে প্রত্যয় বসছে সেটা তদ্ধিত প্রত্যয়। একটা কথা মাথায় রাখবে, কখনো ধাতু প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয় বসবে না, আর নাম প্রকৃতির সাথেও কখনো কৃত প্রত্যয় বসবে না। সবসময় নিজের নিজের স্থান অনুসারেই বসবে। এক্ষেত্রে তোমরা মনে রাখবে ধাতু প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির সঙ্গে কৃত প্রত্যয় যোগ হওয়ার পরে যে নতুন শব্দটা গড়ে উঠল সেটাকে বলবো কৃদন্ত পদ।
আর শব্দ প্রকৃতি বা নাম প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয় যোগ করার ফলে যে শব্দ গড়ে উঠল তাকে আমরা বলছি তদ্ধিতান্ত পদ। তাহলে কৃদন্ত পদ কি, তদ্ধিতান্ত পদ কি তোমরা চিনে গেলে। আচ্ছা, এবার আমাকে একটু বলো তো কোনটা কৃদন্ত পদ আর কোনটা তদ্ধিতান্ত পদ। একটু উদাহরণগুলো লক্ষ্য করো। বিদ্যমান, চালাকি, গন্তব্য, দেশীয়, এই যে চারটে, এই চারটের মধ্যে বলো তো কোনটা কৃদন্ত পদ আর কোনটা তদ্ধিতান্ত পদ। দেখো খুব সহজেই এর উত্তর করতে পারছো। যার আগে ধাতু চিহ্ন আছে সেটা হচ্ছে কৃদন্ত পদ, যার আগে ধাতু চিহ্ন নেই সেটা হচ্ছে তদ্ধিতান্ত পদ। তাহলে এখানে বিদ্যমান, তাই না, বিদ ধাতু যোগ সানুজ প্রত্যয়, তাহলে এটা হচ্ছে কৃদন্ত পদ। চালাকি, চালাক যুক্ত ই প্রত্যয়, এটা হচ্ছে তদ্ধিতান্ত পদ। আচ্ছা, গন্তব্য, গম ধাতু যোগ তব্য প্রত্যয়, তাহলে এটা হচ্ছে গন্তব্য, এটা হচ্ছে কি কৃদন্ত পদ। আর দেশীয়, দেশ যোগ স্নেয়, দেশ যোগ স্নেয়, এটা হচ্ছে তদ্ধিতান্ত পদ। তাহলে কৃদন্ত পদ কি, তদ্ধিতান্ত পদ কি, কৃত প্রত্যয় কোনটি, তদ্ধিত প্রত্যয় কোনটি, প্রকৃতির যে ভাগটা অর্থাৎ প্রথম দিকে ধাতু প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি, শব্দ প্রকৃতি বা নাম প্রকৃতি, এই সম্পর্কে একটা ধারণা তোমাদের মধ্যে গড়ে উঠেছে। এরপরে তোমাদের মনে যে প্রশ্নটা এসেছে, দাদা একটা শব্দ দেখে কিভাবে চিনব সেটি কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়। আরো তোমাদের মনে প্রশ্ন আছে, দাদা ধাতু চিহ্নটা কখন বসে, কার সাথে বসে, কিভাবে বসে, এই ধরনের প্রশ্ন। আর একটা হচ্ছে, দাদা হসান্ত চিহ্নটি কখন বসে। আমরা জানি প্রত্যয় করতে গেলে যেখানে বা সন্ধি বিচ্ছেদ করতে গেলে যেখানে হসান্ত চিহ্ন বসবে সেখানে দিতেই হবে, নয়তো নম্বর কাটা যাবে। আমরা কিন্তু যখন দশম শ্রেণীতে বা নবম শ্রেণীতে পড়তাম বা সিলেবাসে যখন সন্ধি ছিল তখন কিন্তু এই কথাগুলো শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। তাহলে আমাদের মাথায় প্রশ্নই আসে হসান্ত চিহ্ন কখন বসে বা ধাতু চিহ্ন কখন বসে, আর কোন শব্দ মানে কোন শব্দ দেখে কি করে চিনবো সেটা কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, এই প্রশ্নগুলোর সমাধান করব। আচ্ছা, এরপরে তোমাদের মনে যেটা ঘুরপাক খাচ্ছে, দাদা প্রত্যয় নির্ণয় করব কিভাবে, এরও কতগুলো সূত্র আছে সেগুলো তোমাদের শেখাবো। তবে আগে প্রথমের প্রশ্নগুলোর সমাধান করে নাও। আচ্ছা, প্রথম প্রশ্ন কি আছে না, কি করে দেখে চিনবো সেটা কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, আমি কয়েকটা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি। বর্ধমান, দর্শন, কর্তব্য, শৈশব, বুদ্ধিমান, চালাকি, এগুলির মধ্যে বা এই শব্দগুলির মধ্যে বা প্রদত্ত শব্দগুলির মধ্যে কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ আর কোনটা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। প্রশ্ন দেখে বুঝতে পারবে তোমরা, বুঝতে পারছো কি? যারা বহুদিন ধরে এইগুলো চর্চা করছো তারা অবশ্যই বুঝতে পারছো। আমাদের সাধারণত শ্রেণীকক্ষে শেখানো হতো ক্রিয়া বা ধাতু বোঝালে কৃত প্রত্যয় আর ক্রিয়া বা ধাতু না বোঝালে তদ্ধিত প্রত্যয়। দেখো এটা কিন্তু 100% সঠিক, কিন্তু কিন্তু কেন বললাম বলতো, এর মধ্যে সত্যি একটা কিন্তু আছে। আমরা প্রশ্নপত্রে এমন কিছু প্রদত্ত শব্দ দেখি যা দেখে বুঝতেই পারি না সেটা ক্রিয়া নাকি অন্য কিছু, বা সেটা ধাতু নাকি অন্য কিছু। তখনই এই সমস্যা বাধে যে ক্রিয়া বা ধাতু দেখলেই সেটা কৃত প্রত্যয় আর তা না থাকলে সেটা তদ্ধিত প্রত্যয়। এই সূত্রটা তখন একটু অচল হয়ে পড়ে। তাহলে আমাদের পরবর্তী স্টেপ কি হবে, তাহলে কি করে সেটা আমরা খুঁজবো। দেখো এই সচরাচর ব্যবহার করা সূত্রটার পাশাপাশি তোমরা যখন বের করতে পারবে না তখন সহজেই একটা বের করার সূত্র রয়েছে। আচ্ছা চলো তো দেখো সেটা কি বলো তো। দেখবে যখন কোনো শব্দকে ভাঙার পরে মূল শব্দটা সহজেই পাওয়া যাচ্ছে, সহজেই পাওয়া যাচ্ছে, তাহলে সেটা হবে তদ্ধিত প্রত্যয়। যখন সহজে পাওয়া যাবে না, তার নির্দিষ্ট অর্থও থাকবে না, সেটা হবে কৃত প্রত্যয়। আচ্ছা বুঝতে পারলে না? চলো কয়েকটা উদাহরণ দেখি। এই যে আমরা প্রথমে লিখেছিলাম না বর্ধমান, বর্ধমান থেকে ভাঙো, কি পাবে? বৃদ্ধ ধাতু যোগ সানুজ প্রত্যয়। বর্ধমান, বর্ধ যোগ সানুজ লিখতে পারতাম, তাই না? তাহলে তো হতো, কিন্তু এখানে না লিখে কি লিখলাম? বৃদ্ধ ধাতু যোগ সানুজ প্রত্যয়। তাহলে বর্ধমান থেকে বৃদ্ধকে আমরা সহজে আলাদা করতে পারছিলাম?
না, তাহলে এটা কৃত প্রত্যয়। আচ্ছা, এরপরে দেখো দর্শন। আমরা কি লিখতাম? দর্শ যোগ অন বা দর্শ যোগ অনট, এগুলো লিখতে পারতাম। তা কি হয়েছে? না, দৃশ ধাতু যোগ অন, অনেক ক্ষেত্রে অনট, তাহলে দর্শন। তাহলে এখানে দেখো এই দর্শন থেকে কখনো দৃশ ধাতুটা সহজে আসেনি, আমাদের পড়তে হয়েছে, জানতে হয়েছে। তাহলে এটা হচ্ছে কৃত প্রত্যয়। আচ্ছা, কর্তব্য। আমরা জানি কি ক্রি যোগ তব্য, এটা আমরা পড়ে এসেছি এতদিন, পড়েছি বলে মনে আছে। কিন্তু দেখো কর্তব্য এর থেকে সহজে ক্রি কি করে আসলো? সহজে এসেছে? আসেনি, কারণ ক্রি ধাতু তব্য প্রত্যয়, তাহলে হয়েছে কৃত প্রত্যয়। এবার নিচের দিকে একটু উদাহরণগুলো লক্ষ্য করো, কি লেখা আছে? শৈশব, শিশু যোগ স্ন। শৈশব কখন দেখা যায়? ছোটবেলাতে, যখন শিশু ছিলাম, তাহলে শিশু যোগ স্ন সহজে এসেছে। আচ্ছা, বুদ্ধিমান, বুদ্ধি, প্রথমে এটা বুদ্ধি যোগ মতুব, বুদ্ধিমান। বুদ্ধিমান থেকে সহজে বুদ্ধিটা পেয়ে গেছি, এর নির্দিষ্ট অর্থও আছে, আলাদা করা গেছে। নেক্সট কি? চালাকি, চালাক যুক্ত ই, দেখো এই শব্দবন্ধের মধ্যেই ছিল, এগুলো সহজেই এলো, তাহলে এগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে এখন তোমরা বুঝতে পারলে কোনটা কৃত প্রত্যয় আর কোনটা তদ্ধিত প্রত্যয়। আর অসুবিধা হবে চিনতে? মনে রাখবে, যে ক্ষেত্রে ধাতু চিহ্ন বসছে অর্থাৎ ক্রিয়া বোঝাচ্ছে, সেটা অবশ্যই কৃত প্রত্যয়, আর যেটা তা নয় সেটা তদ্ধিত প্রত্যয়। তবে ব্যতিক্রম ক্ষেত্রে যখন কিছু বুঝতে পারবে না, আলোচনার মধ্যে আসছে না, বিষয়টি ক্লিয়ার হচ্ছে না, তখন মাথায় রেখে দেবে যে মূল শব্দ থেকে যখন কোনো শব্দ আসছে সেটা সরাসরি আসে না, বা সেটাকে সরাসরি নির্ণয় করতে পারি না, তখন সেটাও অবশ্যই কৃত প্রত্যয়। আর তার মধ্যে থেকে চলে আসলে সহজে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে তোমরা সহজেই জানতে পারলে ধাতু চিহ্ন কখন বসে। তাহলে আমরা বলবো ধাতু প্রকৃতির আগে ধাতু চিহ্ন বসে। আবারও বলছি, আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর কি পেলাম? যে না, ধাতু চিহ্ন কখন বসে? আমরা বলবো ধাতু প্রকৃতির আগে ধাতু চিহ্ন বসে। এবার আসি এই যে হসন্ত চিহ্নটিকে নিয়ে। এই হসন্ত চিহ্ন কোথায় বসে, কেন বসে, এই সংক্রান্ত প্রশ্ন তোমরা অনেকেই পড়েছো, জানো, তবু তোমাদের সামনে একটা আলোচনা করি। দেখো, হসন্ত চিহ্ন কোথায় বসে বলো তো? অবশ্যই ধাতুর সাথে বসে, তাই না? অবশ্যই ধাতু প্রকৃতির শেষে বসে বলতে পারি, কিন্তু সব জায়গায় কি বসে? ধাতু হলেই বসবে? আচ্ছা, উদাহরণগুলো একটু তাকাও। দেখো, বর্ধমান, দর্শন, কর্তব্য। দেখো, বর্ধমানে বৃদ্ধ হসেন আছে, দৃশ হসেন আছে, ক্রি হসেন নেই। কেন? এটা তো ধাতু, নেই কেন? তোমরা অবশ্য অনেকে বলতে শুরু করেছ যে এই জন্য নেই। আচ্ছা, এই জন্যটা কি? এই জন্য মানে হচ্ছে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, ধাতু প্রকৃতির পরে যদি স্বর বোঝাই তাহলে হসেন চিহ্ন আসে না। ক্রি, রি আসছে, রি, ক্রি আসছে না, তাহলে সেখানে হসেন বসবে না। আর যদি স্বর না বোঝাই তাহলে হসেন চিহ্ন বসবে। যেমন বৃদ্ধ, বৃদ্ধ, দেখো ধটাকেই টার্গেট আছে। দৃশ, দৃশ, এখানে তালবস্যটাই কিন্তু টার্গেটে আছে, এর সাথে কোনো স্বর এসছে? আসেনি। তাহলে মনে রাখবে, ধাতু প্রকৃতির পরে যদি স্বর বোঝাই তাহলে হসেন চিহ্ন বসবে না, আর যদি স্বর না বোঝাই তাহলে হসেন চিহ্ন বসবে। এবার তোমাদের মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে দাদা, প্রত্যয় না হয় চিনলাম, কৃত প্রত্যয় কোনটি, তদ্ধিত প্রত্যয় কোনটি, প্রকৃতি কি, প্রত্যয় কি, আচ্ছা কৃত প্রত্যয় কি করে চিনব, তদ্ধিত প্রত্যয় কি করে চিনব, ধাতু চিহ্ন কখন কার সাথে বসে, হসেন চিহ্ন কোথায় বসে কোথায় বসে না, এগুলো নাই শিখলাম। কিন্তু পরীক্ষায় যে আরো 2 ধরনের প্রশ্ন এসেছিল, সেগুলো দাদা কি করে মার্কিং করব? সেগুলোরও কিছু সহজ সমাধান অবশ্যই তোমাদেরকে আমি দেব। তবে আজকের ক্লাসটি যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে, আমি আর এই ক্লাসটিকে দীর্ঘায়িত করলাম না, এই ক্লাসটি এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমি বাকি অংশগুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলো তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।